হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার অভিজিৎ পণ্ডিত, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় কর্মরত আছি। আমার বৈকালিক চেম্বার টিকাটুলিস্থ সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালে প্রতি শনিবার থেকে বুধবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। আজকে আমরা কথা বলবো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সহজ বাংলায় যাকে আমরা হাঁপানি রোগ বলি। এখন শীতকাল, এমনিতেও শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জি জাতীয় সমস্যা, রোগের প্রকোপ বেড়ে যায়। ঘরে ঘরে শিশুদের ঠান্ডা সর্দি লেগেই থাকে। এর মধ্যে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগটি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি একটি অ্যালার্জিজনিত ফুসফুসের রোগ। এই রোগটি যে কোনো বয়সী হতে পারে, তবে সাধারণত শিশু কিশোরদের এই রোগের প্রকোপ বেশি, তবে যে কোনো বয়সেই অ্যাজমা রোগের প্রকোপ দেখা দিতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি শুরু হয় সাধারণত কাশি দিয়ে। দেখা যায় সারা বছর রোগীরা ভালো থাকে, শীতকাল হলেই রোগীদের প্রথমে কাশি শুরু হয়, সেই কাশি 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যাপ্তি থাকে। সেই কাশির সাথে অনেক সময় হালকা শ্বাসকষ্ট থাকতে পারে। ধীরে ধীরে রোগের প্রকোপ যখন বাড়তে থাকে, তখন এই অ্যাজমা রোগের রোগীরা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়। এই ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগটা প্রধানত এই 4টি সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে: কাশি, শ্বাসকষ্ট, অনেক সময় গলা দিয়ে বা বুক দিয়ে বাঁশির মতো আওয়াজ হয়, বুকে চাপ দেয়, শ্বাস নিতে কষ্ট হয় তার। ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রোগটি কিন্তু কোনো কিউরেবল বা নিরাময়যোগ্য রোগ নয়, তবে এটি কন্ট্রোলেবল ডিজিজ। এটি নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে কন্ট্রোল বা আয়ত্তে রাখা সম্ভব। ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্বন্ধে অনেকের অনেকগুলো ভুল ধারণা বা মিথ রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে অনেকে জিজ্ঞেস করে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগ হলে কি কখনো ভালো হয়, না এই রোগ আজীবন থাকে? প্রথমত এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। আমাদের শরীরের অন্যান্য রোগের মতো, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী রোগ। এর চিকিৎসাও দীর্ঘমেয়াদী প্রয়োজন হয়। দ্বিতীয় প্রশ্ন করে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলেই কি ইনহেলার নিতে হবে কিনা, বা ইনহেলার ইউজ করলে এটি কি শেষ চিকিৎসা কিনা, অথবা এটি আজীবন নিতে হবে কিনা। এক্ষেত্রে আমরা বলতে চাই, ইনহেলার হচ্ছে ওষুধের একটি প্রকার মাত্র। আমরা যেভাবে ওষুধ ট্যাবলেট গ্রহণ করি, সিরাপ গ্রহণ করি, সেই একইভাবেই কিন্তু ইনহেলারটাই ওই ফর্মে ব্যবহার করা হয়। এখানে কিন্তু আলাদা কোনো ওষুধ ব্যবহার করা হয় না। ইনহেলারের মধ্যে যে ওষুধ থাকে, সেই ওষুধেরও ট্যাবলেট বা সিরাপ বাজারে পাওয়া যায়। সমস্যা হচ্ছে ট্যাবলেটটি কিন্তু যদি খেতে হয় বা সিরাপ খেতে হয়, তার পার্শ্ব প্রতিক্রিয়া বরং বেশি হবে, কারণ এই ট্যাবলেটটি উচ্চমাত্রায় গ্রহণ করতে হয়। সেই ওষুধটি আমাদের শরীরে লিভার এবং কিডনিতে প্রবাহিত হয়। সুতরাং ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি হবে। পক্ষান্তরে কেউ যদি সেই ওষুধটি ইনহেলার দিয়ে ব্যবহার করে, তার ডোজ খুবই অল্প পরিমাণে লাগে। সেটি শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে যাবে এবং শ্বাসের মাধ্যমে আবার বের হয়ে যাবে। সেই ওষুধটি লিভার বা কিডনি বা রক্তে মেশার চান্স খুবই কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হবে। দ্বিতীয়ত, ওষুধের কার্যক্ষমতা যদি চিন্তা করি, একটি ট্যাবলেট গ্রহণ করার পরে কাজ করতে কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। পক্ষান্তরে ইনহেলার নিলে সাধারণত 15 মিনিটের মধ্যেই রোগীরা সম্পূর্ণ ভালো বোধ করে। সেজন্য ইনহেলার নেওয়াটা ব্রঙ্কিয়াল অ্যাজমার শেষ চিকিৎসা নয়, বরং প্রথম চিকিৎসা হওয়া উচিত। আমাদের গাইডলাইনে বলা আছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে শুরু করতে হবে আমাদের ইনহেলার দিয়ে। ইনহেলার দিয়ে রোগীরা আস্তে আস্তে অভ্যস্ত হবে, ভালো থাকবে। যদি কখন ইনহেলার দিয়ে সে কন্ট্রোল করতে না পারে, সেক্ষেত্রে আমরা ট্যাবলেট বা নেবুলাইজার বা ইনজেকশন ব্যবহার করতে পারি। সো ইনহেলারের ক্ষেত্রে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করা উচিত নয়। ইনহেলারই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রথম এবং প্রধান চিকিৎসা। দ্বিতীয়ত, যেটা অনেকে জিজ্ঞেস করেছেন যে ইনহেলার আজীবন ইউজ করতে হবে কিনা, এটার কোনো বাধা ধরা নিয়ম নেই। এটা রোগের প্রকোপ অনুযায়ী। অনেক রোগীর, ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীর ধরন অনেক রকম আছে। কোনো কোনো রোগী দেখা যায় সারা বছরে মাত্র তার 1বার বা 2বার শ্বাসকষ্ট হয়, তারা ওই বিশেষ সময়ে হয়তো ইনহেলার ব্যবহার করবেন। কারো কারো রোগীর ক্ষেত্রে সারা বছরই শ্বাসকষ্ট থাকে, তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইনহেলার ব্যবহার করা লাগতে পারে। এইসব রোগীরা যাদের অ্যাজমা ধরা পড়েছে বা অ্যাজমা রোগে আক্রান্ত, তাদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হয়। তারা, যেহেতু এটি অ্যালার্জি জাতীয় রোগ, তারা খাবারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন। যদি কোনো খাবারে তাদের কোনো অ্যালার্জি থাকে, সেটা গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, কচু, সবার সব খাবারে থাকবে এমন নয়। কারো কারো থাকতে পারে, নাও পারে। যার যে খাবার অ্যালার্জি থাকবে, সেই খাবারগুলো পরিহার করে চলবেন। দ্বিতীয়ত, অ্যালার্জি জাতীয় যে পরিবেশগুলো আছে, অনেকে পশু পাখি পালন করেন, ফুলের বাগানে কাজ করেন, এগুলোতেও কিন্তু এই অ্যালার্জিজনিত রোগ বা অ্যাজমা বাড়তে পারে। সেক্ষেত্রে সেখানেও রোগীদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।
দ্বিতীয়ত দেখা যায় এই রোগীরা সাধারণত রাতের দিকে শ্বাসকষ্ট বাড়ে, শেষ রাতে ভোরবেলা শ্বাসকষ্ট কাশি এগুলো বাড়তে পারে, সেদিক দিয়েও রোগীদেরকে সচেতন করে দিতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীরা যদি ঠিকমতো চিকিৎসা না নেয় কি হতে পারে? অনেক সময় দেখা যায় যেহেতু রোগটা দীর্ঘমেয়াদী, সবার সব সময় সারা বছর শ্বাসকষ্ট থাকে না, সে সেটাকে হয়তো গুরুত্ব দেয় না। একটা পরে দেখা যায় রোগীর শ্বাসকষ্ট এত বেড়ে যায় যে তখন রোগীর শ্বাস নিতে কথা বলতেও কষ্ট হয়, সেটাকে আমরা বলি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। ওই সময় কিন্তু রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে তাকে তখন অক্সিজেন, কিছু ইনজেকশন এবং নেবুলাইজেশনের মাধ্যমে তাকে চিকিৎসা করতে হয়। সেই পরিস্থিতি যাতে না হয় সেই জন্য সব রোগীদেরই উচিত নিয়মিত ব্রঙ্কিয়াল অ্যাজমার ওষুধগুলো গ্রহণ করা, যদি প্রয়োজন হয় ইনহেলার গ্রহণ করা এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ না করা। শুধু ইনহেলার না, ইনহেলারের মতো আরও কিছু ওষুধ আছে যেগুলো ক্যাপসুল আছে, ক্যাপসুলগুলো ক্রাশ করে গুঁড়া করে সেগুলো টেনে নেওয়া যায়। অনেক রকম ওষুধ আছে, সেগুলো আমরা রোগীদেরকে বিভিন্নভাবে যার যেটা প্রয়োজন, সবার যে একরকম ওষুধ লাগবে এমন না, অনেকের হয়তো ইনহেলার লাগতেও পারে, অনেকের নাও পারে, এক এক রোগীর ধরন এক এক রকম। সেই হিসেবে রোগীরা আশা করি ভালো থাকবেন। ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে এতক্ষণ যা বললাম যদি আপনাদের ভালো লাগে, আপনারা উপকৃত হন, তাহলে আমার এই বক্তব্য সার্থক। আপনার যে কোনো প্রশ্ন থাকলে হসপিটালের যে পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের তথ্য শেয়ার করতে পারেন বা কোয়ারি থাকলে সেগুলো জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।